16টা বছর পর আমি এখন ভাষায় খুঁজে পাচ্ছি না। অনেক আনন্দ, অনেক আনন্দ। দীর্ঘ 16 বছরের অপেক্ষার অবসান। পিলখানার বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত 178 বিডিআর সদস্য। আবেগাপ্লুত স্বজনরা, চাকরি ও ক্ষতিপূরণ দাবি। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে লাগবে নির্বাচনকালে নিরপেক্ষ সরকার, বললেন মির্জা ফখরুল। দ্রুত ভোট না হলে অপশক্তি মাথাচাড়া দেওয়ার শঙ্কা। রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত এখতিয়ার বহির্ভূত, খতিয়ে দেখতে চায় দুদক। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা। দুই দেশের সিন্ডিকেটে ঝুলে আছে 18,000 কর্মীর ভাগ্য। বিশেষজ্ঞের অভিযোগ মানতে নারাজ বাইরা। মালয়েশিয়া চাইলে 2 সপ্তাহেই পাঠাতে প্রস্তুত সরকার, জানালেন সচিব। এবং বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি। রাজধানীতে অভিযানে জব্দ 2 ট্রাক। চক্রের 2 সদস্য আটক। শেরপুরে গাড়ি থেকে উদ্ধার প্রায় 9,000 নতুন বই। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। আদালতের আদেশে পিলখানা ট্র্যাজেডির বিস্ফোরক মামলায় জামিন চাওয়া 400 জনের মধ্যে জামিনে মুক্ত হলেন 178 জন। 16 বছরের গুমোট কান্না থেকে তাদের কিছুটা পরিত্রাণ হলেও বেশিরভাগই এখনও কারাবন্দী। মুক্ত বাতাসে ফিরে তাদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়মুক্তি দিতে হবে নির্দোষদের। একই সাথে দোষীদের আনতে হবে বিচারের আওতায়। আমান নবীর রিপোর্ট। বিডিআর হত্যাকাণ্ডে নিউ মার্কেট থানার বিস্ফোরক মামলায় প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয় 824 জনকে। তদন্ত শেষে 26 জনকে বাড়িয়ে মোট 850 জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। আর বর্তমান আসামি 834 জন। এ মামলার সাক্ষী 1344 জন, যার মধ্যে 273 জনের সাক্ষ্য গ্রহণ করতেই অভিযুক্তদের জীবন থেকে চলে গেছে 16টি বছর। শেখ হাসিনা সরকার পতনের পর সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানির 4টি তারিখ বিলম্বিত হলেও গত 19 জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে সাক্ষ্য দেন সাবেক সেনা কর্মকর্তা ইউসুফ ইকবাল। পরবর্তীতে বিস্ফোরক মামলায় অভিযুক্তদের মধ্যে যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই এবং যাদের সাজাভোগ শেষ হয়েছে তাদের জামিনে মুক্তির আদেশ দেন আদালত। অনিশ্চয়তার প্রহর কাটিয়ে বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একে একে মুক্ত হতে থাকেন বন্দি বিডিআর সদস্যরা। আমার চাকরি ওই ঘটনার সময় মাত্র 1 বছর। আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানিও না, কীভাবে কী হয়েছে না হয়েছে কিছু জানি না। আজকে আমি 16 বছর জেল খেলাম। আমি এই খালাস পাওয়ার পরও 16 বছর জেলে এইভাবে থাকতাম। আমার বাবা মা কেউ সাক্ষাৎও আসতে পারতো না, কে আসবে? আমার বাড়ি সেই অনেক দূর, সেই উত্তরবঙ্গে। আমি এইভাবেই জীবনটা কাটাইলাম এই 16 বছর ধরে আছি। আমার বয়স তখন এই 18 বছর ছিল। এখন আমি আমার অসুস্থ শরীর 16-17 বছর জেল কাটতে কি বা আছে, জীবন তো শেষ। এ সময় তারা ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারকে। দাবি রাখেন সকল নিরপরাধ বন্দীদের মুক্তির। পুনর্বহাল চান চাকরি, আর অবসরপ্রাপ্তরা চান পেনশন সুবিধা এবং সম্মানজনক অবসর। পেনশন সুবিধা পাই নাই। সরকারের কাছে দাবি আমাদের একটাই, যাদের চাকরি কম ছিল তাদের চাকরি রিটার্ন পায়। আমরা যাদের সার্ভিস শেষ হয়ে গেছে তারা যাতে পেনশনটা পাইতে পারে। অনেকে হুইল চেয়ার নিয়ে হাঁটতেছে, দেখেন জেলের ভিতরে কষ্টে আছে এবং অনেক লোক মারা গেছে। তা আমি সবার কাছে এটাই বলবো, দেশবাসীর কাছে, আমরা যাতে হারানো সম্মানটা ফিরে পাই। 770 কারাবন্দির মধ্যে বিস্ফোরক মামলায় জামিন চেয়েছিলেন 400 জন। শুধু জামিনে মুক্তি নয়, অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বাধীন তদন্ত কমিশনের কাছে সদ্য কারামুক্ত বিডিআর সদস্যদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন দেওয়া হয় সম্পূর্ণ দায়মুক্তি, একই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আমান নবী, সময় সংবাদ। মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের স্বজনদের চোখে আনন্দ অশ্রু। কারামুক্ত বিডিআর সদস্যদের বরণ করতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। দেরিতে হলেও ন্যায় বিচার পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন সবাই। একই সঙ্গে দ্রুত নির্দোষ বাকি সদস্যদের মুক্তি, হত্যায় জড়িতদের শাস্তি এবং সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহালের দাবিও তাদের। কখন কারাগার থেকে বের হবে প্রিয়জন, সে অপেক্ষায় স্বজনরা। কারো হাতে ফুল, কারো হাতে মালা। প্রিয়জনকে ফুল দিয়ে বরণের অপেক্ষায় বয়স্কদের সঙ্গে এক ঝাঁক নিষ্পাপ শিশুও। অনেকেই জন্মের পর প্রথম দেখেন দাদা নানাকে, আবার কাউকে 3 মাস বয়সী রেখে বাবা কারাবরণ করায় এক প্রকার এতিমের মতো কেটেছে দীর্ঘ প্রায় 16টি বছর। বাচ্চারা খুবই ছোট ছিল, মানে এতটা অসহায়ের মতো আমরা রাস্তায় পড়ে গেছিলাম, সেখান থেকে আমাদের তুলে নেওয়ার মতো কেউ ছিল না। এতই খুশির দিন, এতই আনন্দ লাগতেছে বলার বাইরে। আমরা পারি না
না কিভাবে আসি, গাড়ি দিয়ে যে আসতেছি মনে হয় যে নিজেই দৌড়ে গেলে তাড়াতাড়ি যেতে পারবো। ভাষায় বোঝাইতে পারবো না আপনাদের যে আমার কেমন লাগতেছে। দীর্ঘ 16 বছর কারাবন্দী বিডিআর সদস্যরা স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিডিআর হত্যাকাণ্ডের মামলায় নির্দোষ প্রমাণিত হয়েও বিস্ফোরক মামলায় দীর্ঘ 16 বছর কারাবাসের পর বৃহস্পতিবার জামিনে মুক্তি পান 178 জন বিডিআর সদস্য। 4 দেয়ালের অনিশ্চিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে সদ্য মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের ফিরে পেয়ে নতুন জীবন ফিরে পেল স্বজনরা। কারাগারের কঠিন মুহূর্তগুলোর বিবরণ দেন নিরপরাধ বিডিআর সদস্যরা। আজকে বাবাকে পেয়ে অনেক খুশি, অনেক আনন্দ, অনেক আনন্দ। আমার চাকরি ওই ঘটনার সময় মাত্র 1 বছর, আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানিও না। আমি এখানে একটা খেলা উপলক্ষে আসছিলাম আর কি। তো আমার অভিযোগ দিয়েছিল কি আমি পিলখানার ভিতরে উপস্থিত ছিলাম, সাক্ষী হওয়ার জন্য বলছিল, সাক্ষী হতে চায় না এই কারণে জেলখানায়। সাধারণ জনগণ যেমন টিভিতে দেখছে, আমিও টিভিতে দেখছি ঘটনা, তারপরেও আজকে 16 বছর আমি জেল খাটছি। আমি যেহেতু নির্দোষ ছিলাম, আমি আমার চাকরি পুনরায় ফেরত চাই। অবিলম্বে বিডিআরের নির্দোষ বাকি সদস্যদের মুক্তি ও দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি বিডিআর পরিবার কল্যাণ সমিতির। 18,519 জনকে এই বিশেষ আদালতকে বাদ দিয়ে অবৈধ ঘোষণা করে যতক্ষণ পর্যন্ত চাকরিতে পুনর্বহাল করা না হবে আমাদের আন্দোলন বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে চলমান থাকবে। বিস্ফোরক মামলায় জামিন পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে 41 এবং গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 137 জন বিডিআর সদস্য মুক্তি পান। দীর্ঘ 16 বছর নিরপরাধ হয়েও কারাবাস শেষে অবশেষে মুক্তি পেলেন বিডিআর সদস্যরা। তাদের দাবি যেন প্রকৃত দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আসে। এছাড়া যারা নিরপরাধ তাদেরকে যেন খুব দ্রুতই মুক্তি দেওয়া হয়, এমনটাই দাবি জানিয়েছেন তারা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দ্রুত ভোট না হলে মাথা চাড়া দেবে অপশক্তি, এমন শঙ্কা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হলে প্রয়োজন হবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, জনগণের আশা পূরণে কোনো ইঙ্গিত এই সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। এদিকে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা জানান, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন না সংস্কার, রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে চলছে কথার লড়াই। এই তর্কে নতুন করে যোগ হয়েছে অন্তর্বর্তী সরকার একপক্ষ না নিরপেক্ষ। তারা কি আদৌ জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিয়েছেন, সেই প্রশ্নও এখন রাজনৈতিক মহলে। সে আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, কিছু ক্ষেত্রে নিরপেক্ষ থাকছে না অন্তর্বর্তী সরকার, তাই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। 69-এর গণঅভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের 56তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলছি, কারণ আছে। কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তার সেই নিরপেক্ষতা পালন করবেন। নির্বাচন দেরি হলে অপশক্তি মাথাচাড়া দিতে পারে এমন দাবি করে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, ডক্টর ইউনূসের সরকার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে। এই ন্যূনতম যে সংস্কার রয়েছে নির্বাচন কেন্দ্রিক, সেই সংস্কারগুলো করেই আমাদের দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে তাদের দায়িত্ব হবে এখানে আপনার পুরোপুরিভাবে সেই সংস্কার যে কমিটমেন্ট আমাদের আছে, একত্রিত কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে বাস্তবায়িত করা, জনগণের প্রত্যাশাকে পূরণ করা। একই স্থানে আলাদা এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে। ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নির্বাচন চাই, অতি সত্বর নির্বাচন চাই। তার কারণ সংস্কার একদিনে হয় না, সংস্কার 1 বছরে হয় না। এর আগে প্রেস ক্লাবের বাইরে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের শেষ দিকে কিংবা আগামী বছরের শুরুর দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। আর এতে ভোট হবে ব্যালটের মাধ্যমে। সকালে পটুয়াখালীতে জেলা নির্বাচন কার্যালয়ে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। 2025 সনের ডিসেম্বর অথবা 2026 সনের প্রথমাংশে যদি ভোট হয়, নিশ্চয় আইন শৃঙ্খলা পরিবেশ সুন্দর হবে এবং আমরা
জাতিকে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর এবং গ্রহণযোগ্য একটা ভোট উপহার দিতে পারবো। আমরা আপাতত ব্যালটের মাধ্যমেই নির্বাচন করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। ভোটের সময় নির্বাচনী এজেন্ট হিসেবে যারা কাজ করেন তাদের প্রশিক্ষণ দিতে চায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। দুপুরে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। বলেন, প্রতিনিধি দল বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের সঙ্গে কথা বলেছে। এর ভিত্তিতে তারা সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে। কারিগরি বিষয়ের পাশাপাশি দক্ষতা উন্নয়নেও প্রশিক্ষণ দেবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ৯ বছর ধরে চলা সিআইডির তদন্তকে ইখতিয়ার বহির্ভূত বলে দাবি করেছে দুদক। সংস্থাটি মহাপরিচালক আক্তার হোসেন জানান, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত থাকায় বিধি মোতাবেক এই দুর্নীতির তদন্তের একমাত্র ইখতিয়ার দুদকের। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনায় সম্প্রতি দুদক তদন্তের দাবি জানিয়ে সিআইডিকে চিঠি দেয়। এদিকে বরখাস্ত সেনা কর্মকর্তা এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আলাদা ২ মামলায় তাদের বিরুদ্ধে ৪০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩৪২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। সময় সংবাদে আরো থাকছে। দেশের স্বার্থে সেনা সদস্যদের যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে চট্টগ্রামে অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান। আধুনিক যুদ্ধাস্ত্র সংগ্রহে জোর দেবে সেনাবাহিনী। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের ফাঁকে আরও একদিন ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ডক্টর অ্যাগনেস কালমার্ট। এছাড়া মেটার প্রেসিডেন্ট স্যার নিক ক্লেইগ দাভোসে বৈঠক করেন ডক্টর ইউনূসের সঙ্গে। একদিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয় সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইমানের। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের ফাঁকে আজ প্রধান উপদেষ্টার 14টি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। ড্যাভোসের একটা খুব বিউটিফুল জিনিস হচ্ছে যে এখানে প্রচুর প্রাইভেট সেক্টরের এমডিরা আসেন, সিইওরা আসেন এবং তাদের সাথে অনেক গভর্নমেন্টের যে লিডারদের একটা ইন্টারাকশন হয়, অনেক মিনিস্টারের সাথে ইন্টারাকশন হয়। এই এমডিদের সাথে অনেক সময় এমনও হয় যে ড্যাভোসের যে রুমগুলো ছোট ছোট রুমে এই খুব ইম্পর্টেন্ট আলাপ হয়, অনেক ধরনের ডিল মেড হয়। এই 2 দিনে প্রচুর হেড অফ গভর্নমেন্টের সাথে প্রফেসর ইউনূসের প্রায় 10টার মতো হেড অফ গভর্নমেন্টের সাথে কথাবার্তা হয়েছে বা হেড অফ স্টেটের সাথে। মূলত থাকবে হচ্ছে প্রাইভেট সেক্টর। আপনি বেশ কিছু বড় বড় কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, আমাদের তরফ থেকে তো বারবার আমরা বলছি যে বাংলাদেশ এখন নাও রেডি ফর বিজনেসের সেই ক্লাইমেটটা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত বলেননি জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আঞ্চলিক বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক আরও গভীর, 2 দেশের প্রতিরক্ষা সহায়তা এবং স্বাধীন ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। 2 দেশের সিন্ডিকেটের কারণেই ঝুলে আছে মালয়েশিয়া যেতে না পারা 18,000 কর্মীর ভাগ্য। চাপ সৃষ্টির পাশাপাশি সিন্ডিকেট ভাঙার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও অভিযোগ মানতে নারাজ বাইরা নেতারা। প্রবাসী কল্যাণ সচিব জানালেন, মালয়েশিয়া চাইলে 2 সপ্তাহেই কর্মী পাঠাতে প্রস্তুত সরকার।
ভিসা পেয়েও বিমানের টিকিট জটিলতায় নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে পারছেন না অনেকে। তাদেরকে বারবার আশ্বস্ত করা হলেও ফলাফল শূন্য। সবশেষ 4 অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কর্মীদের নেয়ার ঘোষণা দিলেও তাতেও গতি আসেনি। টাকা ফেরত দিচ্ছে না প্রতারণায় অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো। এই যখন পরিস্থিতি, তখন সংকট নিরসনে বুধবার আন্দোলনে নামেন ভুক্তভোগীরা। এটা কি আমাদের দোষ ছিল? প্রশ্ন উঠেছে, মালয়েশিয়ায় যেতে বাধা কোথায়, কেনই বা এত সময় লাগছে? বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়া সরকারের আন্তরিকতা থাকলেও দুদেশের শক্তিশালী সিন্ডিকেটে আটকে আছে কর্মী নেয়ার প্রক্রিয়া। বাধাটা আসছে দুটো জায়গা থেকে। সেটা হচ্ছে যে তাদের যে হোমের জায়গায় যে মিনিস্ট্রি রয়েছে এবং এই যে বেস্টিনেটের সাথে সম্পর্কিত বিভিন্ন পরিবার, তারা এটাকে আটকে রেখেছেন কি যুক্তিতে, যে এইটা ছেড়ে দিলে তাহলে সিন্ডিকেশনও আবার বন্ধ করে সকলকে দিয়ে লোক নিতে হবে, যেটা তারা চান না। এই সিন্ডিকেশনের জন্য $2 বিলিয়ন তারা এইসব সাধারণ দরিদ্র অভিবাসীদের কাছ থেকে আত্মসাৎ করেছে। এই ব্যাপারগুলো বাইরের জায়গায় মালয়েশিয়াতে আরও জোরদারভাবে বলা দরকার। গোপন জায়গাটাকে যদি ধরতে না পারেন, ভাঙতে না পারেন, তবে এটা কঠিন। যদিও বাইরা নেতাদের দাবি, সিন্ডিকেটের অভিযোগ ভিত্তিহীন। সংকট নিরসনে দুই সরকারকে আরও জোরালো ভূমিকা নেয়ার আহ্বান তাদের। কে কি করলো এটা যেহেতু আমাদের সামনে দৃশ্যমান নয়, সেই বিষয় নিয়ে আমি তো আলোচনা করার সুযোগ নাই। সরকার যেখানে আন্তরিকতার সহিত তাদেরকে পাঠানোর জন্য চেষ্টা করছে, সেটাই আমার কাছে সত্য এবং সেটাই বাস্তব। কর্মী পাঠাতে বাংলাদেশ প্রস্তুত জানিয়ে প্রবাসী কল্যাণ সচিব জানালেন, মালয়েশিয়ায় মন্ত্রী পর্যায়ে সিদ্ধান্তের জটিলতায় গোটা প্রক্রিয়া ঝুলে রয়েছে। আমাদের মিনিস্টার লেভেলে এখন আমাদের প্রস্তাবগুলো আলোচনা হবে, হওয়ার পর জানাবেন। ফলে আমরা রেডি। ওনারা যদি ইভেন্ট বলে 15 দিনের মধ্যে শুরু করতে হবে, উই আর রেডি। তাদের গভর্নমেন্ট প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলো তারাও এক্সস্ট করবেন। গত বছর নতুন পুরনো বিদেশি কর্মীদের কাজে যোগ দিতে 31 মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিমানের টিকিট স্বল্পতার অজুহাতে প্রায় 18,000 কর্মী পাঠাতে ব্যর্থ হয় রিক্রুটিং এজেন্সিগুলো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রয় ও মজুতদারি চক্রের 2 সদস্যকে আটক করেছে ডিবি। এ সময় 2 ট্রাক বই জব্দ করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 8 লাখ টাকা। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংস্থাটি। প্রতি বছর কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয় সরকার। তবে কিছু অসাধু চক্র এসব বই মুদ্রণ এবং পরিবহনকালে বাড়তি মজুত করে খোলা বাজারে চড়া দামে বিক্রি করে। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বাংলা বাজার থেকে এই চক্রের 2 সদস্যকে গ্রেফতার করে ডিবি। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উক্তরূপ একটি অসাধু চক্র সূত্রাপুর থানাধীন বাংলা বাজার ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম হতে 10ম শ্রেণীর বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্য বই বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছে। অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে। অভিযানে মজুত করা প্রায় 10,000 সরকারি বই জব্দ করা হয় বলেও জানানো হয়। মজুতদারি চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে ডিবি। আটককৃত বইয়ের মূল্য অনুমান 8 লক্ষ টাকা। বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক আমরা ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ডকে ফেরত প্রদান করতে পারি এবং ফেরত প্রদানের করলে তৎপরবর্তী তারা হয়তো সেক্ষেত্রে ব্যবস্থা নেবেন। এদিকে বুধবার রাতে শেরপুরের ধাতিয়াপাড়ায় একটি ট্রাক থেকে মাধ্যমিক শ্রেণীর প্রায় 9,000 নতুন বই জব্দ করে পুলিশ। সরকারি এসব বই পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আধুনিক প্রযুক্তির যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংগ্রহে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। চট্টগ্রামে কর্নেল কমান্ড হিসেবে অভিষেক এবং অধিনায়ক সম্মেলনে এ কথা বলেন সেনা প্রধান। সাক্ষাৎকার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সেনাবাহিনীর রীতি অনুযায়ী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মোটর শোভাযাত্রায় সেনানিবাসে উপস্থিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বরণ করে নেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল কমান্ড র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয় তাকে।
কুচকাওয়াজ পরিদর্শনের পাশাপাশি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন সেনাপ্রধান। এ সময় তিনি বলেন, আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংগ্রহে ভূমিকা রাখবে সেনাবাহিনী। আমি কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা, যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। পরে সেনাপ্রধান 37তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন। অনুষ্ঠানে সেনা সদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সাধারণ সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। চট্টগ্রাম সেনানিবাস থেকে কমল দে, সময় সংবাদ। লে অফ বাতিল করে গার্মেন্টস, টেক্সটাইল সহ 16টি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রির কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে পল্টনে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। বক্তারা বলেন, বন্ধ কারখানার 42,000 শ্রমিক ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। সরকারের সঙ্গে বিভিন্নভাবে আলোচনার পরও কোনো সহযোগিতা মিলছে না। এমন অবস্থায় রফতানি আয় অব্যাহত রাখতে কারখানাগুলো খুলে দেয়া, এলসি খোলা সহ ব্যাংকিং লেনদেন সচল রাখা ও বকেয়া বেতন পরিশোধ সহ 3 দফা দাবি তুলে ধরেন কর্মকর্তারা। এ সময় অনিয়মকারীদের বিচারের দাবিও জানান তারা। সরকারের সিদ্ধান্ত মোতাবেক ফেব্রুয়ারি মাস থেকে এই বিশাল জনবলকে আর কোনো প্রকার আর্থিক সহযোগিতা প্রদান করা হবে না, যার প্রেক্ষিতে ফেব্রুয়ারি 2025 মাস থেকে 16টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে এবং এগুলিতে কর্মরত প্রায় 42,000 কর্মজীবী মানুষ চাকরি হারাবে। যেভাবে হোক ঋণ রিকভারি করার জন্য ঋণ পরিশোধের যত ব্যবস্থা আছে সবকিছু করুক সরকার, এতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের প্রতিষ্ঠানগুলো চলুক, প্রতিষ্ঠান চললে যত ঋণই হোক এই ঋণগুলো রিকভারি করা সম্ভব। রমজানকে সামনে রেখে খেজুর ছোলার বাজারে বাড়তে পারে উত্তাপ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চাহিদার তুলনায় গেল 6 মাসে পণ্য দুটির আমদানি অনেক কম। তবে ব্যবসায়ীদের কেউ কেউ জানাচ্ছেন, আগের মজুদ থাকায় বাজার অতটা অস্থির হবে না। এদিকে পণ্য মজুদ করে কৃত্রিম সংকট ঠেকাতে বিশেষ নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এর মাঝে মার্চে শুরু হতে যাওয়া রমজানে পণ্যের দাম কেমন হতে পারে এ নিয়ে শঙ্কিত তারা। দিন আনে দিন কাজ করে যারা খাচ্ছে তাদের অনেক কষ্ট হয়ে যাবে সামনের দিকে চলতে। যারা বড় লোক খায় তারা গরিব মানুষ খায়। 1 কেজি তেল কিনা লাগে 190 টাকা, আমরা দিনে কামাই করি 700 টাকা 800 টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, রমজানকে সামনে রেখে সবচেয়ে বেশি চাহিদা থাকা খেজুরের আমদানি অনেক কম। রমজানে 60 থেকে 70 হাজার মেট্রিক টনের বিপরীতে গেল জুলাই ডিসেম্বরে আমদানি হয়েছে মাত্র 4,233 মেট্রিক টন। সরকার এই পণ্যে ভ্যাট ট্যাক্স কমালেও বাজারে দাম না কমার কথা আগেভাগেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। 25% কমানোর পরে এটা মনে হয় না আমার জনগণের উপরে কোনো প্রভাব ফেলবে। এটা জাস্ট একটা চোখে ধুলা। যেহেতু আমদানি করি আমরা ডলার দিয়ে, তো এই কারণে একটু দাম বাড়বে, আবার ডিউটি কমাইছে আবার তো কমবে। অবশ্য ব্যবসায়ীদের কেউ কেউ জানাচ্ছেন, ছাত্র জনতার বিপ্লবের জেরে আমদানি বাধাগ্রস্ত হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আমদানি বাড়ার পাশাপাশি আগের থাকা পণ্যের মজুদ চাহিদা পূরণে সাহায্য করবে। বাজারও সেল করে, প্রতিষ্ঠান থেকে নিয়ে সেল করে। পরিবর্তনের পরে কিছু ব্যবসায়ী হয়তো খেজুর আনা কমাই দিচ্ছে, হয়তো নতুন করে ওই জায়গাটা কেউ না কেউ তো নিবে, যেহেতু ডিমান্ড ক্রিয়েট হচ্ছে কেউ না কেউ তো আনবে। এদিকে ইফতারির আরেক অনুষঙ্গ ছোলার আমদানি হয়েছে 39,623 মেট্রিক টন। রমজানে চাহিদা প্রায় 1 লাখ মেট্রিক টন। আর চিনি আমদানির পরিমাণ প্রায় 5,62,000 মেট্রিক টন এবং ভোজ্য তেল 13,60,000 মেট্রিক টন। পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছর রমজানের আগে সরকার তাদের নিয়ে বসলেও এবার সেই উদ্যোগ এখনো নেই। কিনছে বিধায় এত মাল তো তারা এলসি দিছে। এখন আইন আনার পরে যদি বলে যে আমার পর্তা বেশি পড়ছে, মুখ হচ্ছে তুমুক হচ্ছে, এই জায়গাটার ব্র্যাকেট দেওয়ার মালিক হলো সরকার। আমরা যারা বাজারের যে প্রতিনিধিত্ব করি যে আইটেমের, তাদেরও কিছুতে দায়ভার যদি আপনার ইন্ডিকেট করে দেয়। কিন্তু এখানে দুঃখজনক হলো যে আজকে 4 মাস যাবৎ আমরা কোনো তথ্যই বিহীন
ভাবে চলছি। এদিকে অর্থনীতিবিদরা কৃত্রিম মজুর ঠেকানোর উদ্যোগ নিতে জোর তাগিদ দিয়েছেন। আমদানিকৃত এই পণ্যগুলা দেখা যাবে অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা মজুত করে রাখে, রোজার দেখবেন যে এক সপ্তাহের মধ্যেই দেখবেন যে পণ্য নাই, তাহলে কোন গুদামে মালিকরা মালগুলো রাখছে সেগুলো আপনার পর্যবেক্ষণ করা দরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরও সিন্ডিকেটের দৌরাত্ম্য না কমায় বাজারে সরবরাহ বাড়ানোর বিকল্প নেই বলে তাদের মত। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। উন্নয়নের নামে প্রতিদিনই কোনো না কোনো সড়ক অলিগলি খুঁজছে কোনো না কোনো সংস্থা, তবে এর ফল তো পাচ্ছেনই না, উল্টো একরকম জিম্মি হয়ে পড়ছেন নগরবাসী। এই অবস্থায় সিটি কর্পোরেশন কেবলই আইনি জটিলতার অজুহাত দিচ্ছে। আশরাফুল ইসলামের তোলা ছবিতে ঢাকা উত্তর সিটির বেহাল সড়ক আর অলিগলির বিস্তারিত দেখব আলামিন তুষারের রিপোর্টে। প্রায় ৬০ লাখ মানুষের আবাস ঢাকা উত্তর সিটি। পাখির চোখে ঝাঁ চকচকে এই শহরের ভেতরটা যেন দেখার কেউ নেই। রাস্তাঘাট থেকে অলিগলি, ধুলার রাজত্ব থেকে মুক্তি মেলা দেয়। শুষ্ক মৌসুমে ধুলায় ধূসর আর বর্ষায় জলাবদ্ধতা, এই যেন নিয়তি। সিটি কর্পোরেশন, ওয়াসা, তিতাস, ডেস্কো সবাই মিলে প্রায় প্রতিদিনই কোনো না কোনো সড়ক অলিগলি খুঁড়ছে। সঙ্গে উন্নয়ন প্রকল্পের ধীরগতি তো আছেই। খানাখন্দ আর এবড়ো থেবড়ো রাস্তা মেনে নিয়ে দিনাতিপাত নগরবাসীর। মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা, নতুন বাজার সহ বেশ কিছু এলাকার সড়ক থেকে শুরু করে অলিগলির চিত্র এমন, যেন উন্নয়নের মোড়কে কেবলই ভোগান্তি গিলছেন এসব এলাকার বাসিন্দারা। নিয়মিত কর দিয়ে সুবিধা তো দূরে থাক, উল্টো দুর্ভোগে নাজেহাল উত্তর সিটির সিংহভাগ মানুষ। বৃষ্টি হয় তাই এক কাটু পানি জমে, ট্যাক্স নেয়, সবকিছুই নেয়, কিন্তু কোনো কাজ হচ্ছে না। গত বর্ষায় একজনের বাচ্চা ডেলিভারি, বউকে কাঁধে করে রাস্তা নিয়ে গেছে। প্রথম বসাইছে এই ড্রেনেজ, পরে বসাইছে পানির লাইন বসাবার পরে আবার দুই ইন্টারনেট লাইন, মানে এদের লাইন বসানোই শেষ হয় না। সড়কের এমন অবস্থায় গাড়ির মতোই যেন হেলেদুলে এগোচ্ছে সংস্কার কাজ। যদিও কাজের এই দীর্ঘসূত্রিতার দায় একে অপরকে দিচ্ছেন এলাকাবাসী আর কর্তৃপক্ষ। এলাকাবাসীর অভিযোগ, স্বার্থ হাসিলের গ্যাড়াকলে আটকে যাচ্ছে সড়কের সংস্কার কাজ, আর সিটি কর্পোরেশনের সেই পুরনো আইনি জটিলতার দায়সারা অজুহাত। সরকারের যখন প্রয়োজন হয়, সরকাররা বাড়ি গদ্দুয়ার ব্রিজ ভাঙ্গা সরকার রোড লিয়া জায়গা, আর সরকারের যখন প্রয়োজন না হয় তাহলে সরকার যুগ যুগ দরিয়া এটারে ফসায় এবং জনগণের ভোগান্তি করে। যদি আমরা বলি তাহলে তারা উল্টো কথা বলবে, তোমার কি আছে, তুমি তো ছেড়ে দাও। তো উন্নয়নের ইয়াটা করতে গিয়ে যদি আমরাই মনে করেন সাফারার হই, তাহলে তো আমরা উন্নয়নের দরকার নেই ভাই। আইনি জটিলতার মধ্যে অনেক সময় পড়ে যেতে হচ্ছে আমাদেরকে, তো সেটাকে নিষ্পত্তি করে যখন আমরা কাজটা করতে যাই তখন একটু দীর্ঘসূত্রিতা হয়ে যাচ্ছে কোনো কোনো এলাকায়। মাস্টার প্ল্যান অনুযায়ী যখন কাজটা করি তখন প্রায়োরিটিটাকে আগে গুরুত্ব দেওয়া হয় যে কোন জায়গাটা আমার আগে করতে হবে। সমাধান হিসেবে তাই সরকারের সকল সংস্থার সমন্বয় নিশ্চিত করতে আলাদা রেগুলেটরি কমিশন রাখার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার পরামর্শ এই বিশেষজ্ঞের। একজনের কাজ আরেকজন করবে না, সে তাকে আঙ্গুল দেখাবে, আরেকজন তাকে দেখাবে, কাজের কাজ কিছু হয় না। কিন্তু আমরা গত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় ঢাকাকে দুই ভাগ করে আরো বেশি নন ফাংশনাল করে ফেলেছি। একটা কমিশন করে তার দুর্বলতাগুলি দেখে তাকে সক্ষম করার প্রয়োজনীয় পলিসি অ্যান্ড স্ট্রাকচারাল রিফর্মের রিকমেন্ডেশনটা যদি আপফ্রন্টে আমরা করে রাখি এবং আমরা যদি পলিটিক্যাল পার্টিগুলিকে এঙ্গেজ করে তাদের ম্যানিফেস্টোর মধ্যে ঢুকাতে পারি, আমার মনে হয় কিছুটা হয়তো সুযোগ আসবে। সঙ্গে এসব প্রকল্প শুরু হবার আগেই ইউটিলিটি প্রতিষ্ঠানগুলো পরিকল্পনা অনুযায়ী তাদের সেবা নিশ্চিত করবে, এমনটাই আশা নগরবাসীর। বাংলাদেশে সড়ক উন্নয়ন আর সংস্কারের যে ব্যয় তা পৃথিবীর আর 10টা দেশের চেয়ে অনেক বেশি, আর যার অন্যতম কারণ দুর্নীতি এবং কাজের দীর্ঘসূত্রিতা। গণঅভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে এই তকমা থেকে মুক্তি পাবে দেশ, আর সাধারণ জনগণ মুক্তি পাবে জনভোগান্তি থেকে, এমনটাই চাওয়া সবার। আলামিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীতে ক্রমেই বাড়ছে বায়ু দূষণের মাত্রা। অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষও। এই অবস্থায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্টরা বিভিন্ন প্রকল্প হাতে নিলেও নির্দৃশ্যমান ফল। শেখ শাহনেওয়াজ সোহাগের তোলা ছবিতে তুষার আহমেদ ইমনের রিপোর্ট।
বিশ্বে প্রতি বছরই বায়ু দূষণ তালিকার ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকে রাজধানী ঢাকা। তবে সম্প্রতি বায়ু দূষণের শীর্ষ তালিকায় আছে এ শহর। এবার শীতের শুষ্ক মৌসুমেও বায়ু দূষণের মাত্রা নিয়ন্ত্রণহীন। বিশেষজ্ঞরা বলছেন শীতে বৃষ্টি না থাকায় দূষণ বাড়ছে। শীতকালে বৃষ্টিপাত কম হওয়ার কারণে বাতাসের মধ্যে যে ভেসে বেড়া ধূলিকণা বা ধোঁয়ার পরিমাণটা বেশি থাকে, ফলে দেখা যায় যে এই সময় স্বভাবতই বায়ুর মানটা তুলনামূলকভাবে অন্যান্য সময়ের তুলনায় একটু খারাপ থাকে। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে গত 7 বছরে পরিবেশ দূষণ মাত্রায় দৃশ্যমান কোনো পরিবর্তনই নেই। ন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যেখানে বায়ু দূষণ মাত্রার বার্ষিক গড় মান 35-এর কাছাকাছি থাকার কথা, সেখানে প্রতি বছরই ঢাকায় এ মান থাকে 80-এর উপরে। আর 2024 সালে ঢাকায় এ দূষণ মান ছিল 83.9। প্রতিনিয়ত বায়ু দূষণ মাত্রা যে হারে বাড়ছে তাতে পূর্বের বছরগুলো ছাড়িয়ে যেতে পারে। এই অবস্থা নিয়ন্ত্রণে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করছে সাধারণ মানুষ। বাচ্চাদের ঠান্ডা, কাশি, রোগ জীবাণু সবকিছু সবসময় লেগেই থাকে। গাড়ি ধোয়াতে আমার অনেক কষ্ট হয়। আমার ছেলে মেয়ে যখন বাইরে যায়, স্কুল কলেজে যায়, তখন তাদের চিন্তা থাকে যে কখন কোন রোগ বালাই নিয়ে চলে আসে। ঢাকা শহরে যে পরিমাণে বায়ু দূষণ, আমাদের চলাফেরা করতে খুবই কষ্ট হয়। পরিবেশ অধিদপ্তর বলছে বায়ু দূষণ প্রতিরোধে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা 2024 থেকে 2030 গ্রহণ করা হয়েছে, যাতে ইটভাটা বন্ধ সহ নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আজকে বায়ু দূষণের মাত্রাটা একটু বেশি। বায়ু দূষণ সাধারণত মূল কারণটাই হলো যে বার্নিং মধ্যে পুরানো যেখানে পড়ে সেখান থেকে বায়ু দূষণ বেশি হয়। প্ল্যান বাস্তবায়নে সরকার বিভিন্ন ধরনের বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট বাস্তবায়ন করছে, সেটা পরিবেশ অধিদপ্তর করবে, পাশাপাশি BRTA করবে। 2030-এর মাঝে টার্গেট রেখে 40 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার কমানোর টার্গেট নির্ধারণ করেছে। এটা গ্রেটার ঢাকা এরিয়ায়। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এর তথ্য অনুযায়ী বুধবার সকালেও রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকায় বায়ুমান ছিল 300-এর বেশি। ঝুঁকিপূর্ণ এ অবস্থায় জনসাধারণকে মাস্ক পরিধান সহ বাইরে না যাওয়ারও পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। ইসলামী সংস্কৃতি বিকাশে চট্টগ্রামের ঐতিহাসিক মসজিদগুলোর সামনে ইসলামিক স্থাপত্য নির্মাণ করবে সিটি কর্পোরেশন। সকালে নগরীর চকবাজারের অলি খাঁ মসজিদের সামনে মনুমেন্টের উদ্বোধন করে একথা জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই মসজিদটিকে স্মরণীয় করার জন্য আমরা প্রতিটি মোড়ে এই ধরনের কিছু স্ট্রাকচারস আমরা তৈরি করছি, যেটাতে ইনফ্যাক্ট নেক্সট জেনারেশন বুঝতে পারবে যে এখানে এই মসজিদটির গুরুত্ব অনেক বেশি। এটা প্রায় 80 থেকে 100 বছরের একটা পুরানো মসজিদ, যেটি এই পুরা এলাকাতে আমরা মনে করি যে এটার ঐতিহ্য নিদর্শনা পুরকীর্তি শুধুমাত্র চট্টগ্রামের মানুষকে নয়, বাংলাদেশের এই যে 16 কোটি মানুষকে সেটা আকৃষ্ট করে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে সেন্ট মার্টিনস দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট। সকালে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। এ সময় বক্তারা বলেন, সরকার সেন্ট মার্টিন পর্যটক যাতায়াত সীমিত করায় বেকার হয়েছে হাজার হাজার মানুষ। হুমকির মুখে হোটেল রিসোর্টের বিনিয়োগ। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 31 জানুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে সেন্ট মার্টিন দ্বীপ। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 2000 লোক হচ্ছে না, 600, 800, 1200 লোক হচ্ছে। এতে করে টোটাল অর্থনৈতিক কর্মকাণ্ডটা মুখ থুবড়ে পড়েছে বলা যায়। এমনিতে রমজান মাসের রোজা শুরু হয়ে যাবে, তখন ট্যুরিস্ট যাবে না। ফেব্রুয়ারিটা যেন অন্তত আমাদের ট্যুরিস্ট যাওয়ার অনুমতি দেওয়া হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 16টা বছর পর আমি এখন ভাষায় খুঁজে পাচ্ছি না। অনেক আনন্দ। দীর্ঘ 16 বছরের অপেক্ষার অবসান। পিলখানার বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত 178 বিডিআর সদস্য। আবেগাপ্লুত স্বজনরা চাকরি ও ক্ষতিপূরণ দাবি। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে লাগবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, বললেন মির্জা ফখরুল। দ্রুত ভোট না হলে অপশক্তি মাথাচাড়া দেওয়ার শঙ্কা। এবং রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত এখতিয়ার বহির্ভূত, খতিয়ে দেখতে চায় দুদক। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।